নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। নমস্কার, আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে প্রথম মামলা। বন্ধু জয়ন্তর গোয়েন্দাগিরি করে বেশ নামডাক হয়েছে। সে যে কত মামলা সমাধান করেছে তার গুনতি আমি ভুলে গেছি, কিন্তু তার প্রথম মামলা আজ অবধি কোথাও লেখা হয়নি। এটি জয়ন্তর তরুণ বয়সের একটি সাধারণ মামলাই বলা চলে, কিন্তু ওই বয়সেও তার অসাধারণ ক্ষমতার উজ্জ্বল প্রমাণ এই মামলাতেও পাওয়া যায়। জয়ন্ত যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে তা কলেজে পড়ার সময় বোঝা গিয়েছিল। সে দেশে বিদেশের অপরাধী বিজ্ঞান, নামী গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দস্তুর মতো পড়াশুনো ও মাথা খাটাতে খুবই ভালোবাসত। মাঝে মাঝে অতি তুচ্ছ সূত্র ধরে এমন সব তথ্য আবিষ্কার করত যে আমরা সহপাঠীরাই অবাক হয়ে যেতাম। একদিন বিকালে গোলদিঘিতে ঘুরতে ঘুরতে কলেজের সহপাঠী তপনের সাথে দেখা হয়। তপন বনেদি বংশের ছেলে। তার পূর্বপুরুষেরাও নাকি বেশ ধনী ছিলেন। এখন তাদের বাড়িতে আগের মতন অবস্থা না হলেও বড়লোক বলা যায়। আজও তাদের বাড়িতে দোল, দুর্গা উৎসবের মতন সমারোহের অভাব হয় না। আমাদের দেখে তপন জয়ন্তের উদ্দেশ্য করে বলে উঠল, আরে জয়ন্ত, তোকেই তো খুঁজছি রে। আমাকে? তা হঠাৎ আমাকে কেন রে? একটা হিয়ালির অর্থ জানতে চাই ভাই। হিয়ালি? তা কীরকম হিয়ালি শুনি? আমাদের বাড়িতে তেমন গুরুতর নয়, তবে কৌতূহল জাগানো একটা ঘটনা ঘটেছে। এইসব ব্যাপারে তো তোর খুব মাথা খোলে, তাই একটু পরামর্শ করতে চাই। তা বেশ, বল কি ঘটনা। না না, এই ভিড়ে এখানে নয়, যৎসামান্য ঘটনা, তুচ্ছ চুরি, কোনো ছিচকে চোরের কাজ। তোদের সঙ্গ আমার ভালো লাগে, তাই মনে কর বাড়িতে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্প করতে করতে ঘটনাটাও আলোচনা করা যাবে। কিরে মানিক, তুই কি বলিস, রাজি আছিস? মন্দ কি, চলো কিছু সময় গল্প করে আর এই ঘটনা শুনে কাটানো যাবে। তপনদের পুরনো আমলের বিশাল বাড়ি, সাজানো গোছানো বড় বৈঠকখানা। সেখানেই তিনজন মিলে এসে বসলাম। চা জলখাবার এলো। তপন বলল, এবার ঘটনাটা বলি, তোদের কি মতামত শুনি, তারপর অন্য গল্প সল্প। আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী খুব খেয়ালি মানুষ ছিলেন। সেই খেয়ালি হয়তো 7টা দেবদেবীর মূর্তি গড়িয়েছিলেন: বিষ্ণু, শিব, কৃষ্ণ, রাধা, কালী, লক্ষ্মী ও সরস্বতী। এর মধ্যেই লক্ষ্মী মূর্তিটা সবচেয়ে বড়, প্রায় 1 ফুট। বাকিগুলো 6 থেকে 8 ইঞ্চির মধ্যে। কিসের তা আমি জানি না, তবে বাবা বলতেন পিতলের মূর্তি, কিন্তু এগুলো বেশ ভারী। বাইরে থেকে বোঝার উপায় নেই, কারণ মূর্তিগুলো পুরোটাই রঙিন এনামেল দিয়ে ঢাকা। ওগুলো সেই প্রপিতামহের আমল থেকেই ঠাকুর ঘরের একটি কাঁচের আলমারিতে সাজানো ছিল। আমার ঠাকুরদা বাবা ওইগুলো নিয়ে কোনো রকম মাথা ঘামায়নি, আমিও না, দরকার বলে মনে করিনি। কিন্তু সম্প্রতি কোনো এক ব্যক্তি ওগুলো নিয়ে রীতিমতো মাথা না ঘামিয়ে পারেনি। কে এসে? কোনো অজ্ঞাত চোর। মানে মূর্তিগুলো তাহলে চুরি হয়ে গেছে? কবে হলো? হ্যাঁ, 3 দিন আগে। মূর্তিগুলো কি মূল্যবান? মূল্যবান হলে ওভাবে কাঁচের শোকেসে ঠাকুর ঘরে পড়ে থাকতো? মনে হলো জয়ন্ত এতক্ষণ আমাদের কথা না শুনে কিছু চিন্তা করছিল। এবার সে বলে উঠল, তা শিল্পের দিক দিয়েও কি কোনো মূল্য থাকতে পারে না? আরে না না, মোটেই না, অতি সাধারণ। শিল্পীরা ওগুলোর দিকে ফিরেও তাকাবে না, কেবল এনামেল করা এই যা বিশেষত্ব, তাই বলে কেউ সেগুলো বেশি দাম দিয়ে কিনবে না। কিন্তু মজার ব্যাপার হলো, আমার প্রপিতামহ ওই মূর্তিগুলোর কথা তার উইলেও উল্লেখ করে গেছেন। আচ্ছা বেশ, তা কি রকম? উইলে তিনি উল্লেখ করেছেন যে তার রেখে যাওয়া মূর্তি ও সত্যনারায়ণের পুঁথি কোনো বুদ্ধিমান বংশধর সদ্ব্যবহার করবে, তাই মূর্তি ও পুঁথি যেন সযত্নে রক্ষা করা হয়। ওরে বাবা, এ তো আর একটা চমকে দেওয়ার মতন জিনিস।
সত্যনারায়ণের পুঁথি? এটা কি তপন? সেকালের হাতে লেখা একটা পুরনো পুঁথি। ওই সত্যনারায়ণের পুজোর সময় ওটা পড়া হয়। আচ্ছা ঠিক আছে, আগে চুরির ঘটনাটা শুনি, পরের পুঁথির কথা শুনবো। ঠিক আছে। 2 দিন আগে মামাতো বোনের বিয়েতে সকলে মিলে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। কাল সকালে ফিরেছি, এসে দেখি ঠাকুর ঘর থেকে মূর্তিগুলো উধাও হয়ে গেছে। ঠাকুর ঘর কি তালা দেওয়া থাকে না? থাকলে তালা ভেঙে কি চুরি করেছে? আরে ঠাকুর ঘর তালা দেওয়াই থাকতো, চোর অন্য কোনো চাবি দিয়ে খুলে চুরি করেছে। মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি? না হে, এও তো এক অবাক ব্যাপার। ঠাকুর ঘরে লক্ষ্মীর ছাপিতে আর একটি মোহর, এছাড়াও ঘরে রূপোর বাসনকোসন, গৃহদেবতার রঘুনাথের রূপোর সিংহাসন, সোনার ছাতা, চূড়া পইতে ও খড়মও ছিল। চোর সেগুলো বোধহয় ছুঁয়েও দেখেনি, সে যেন মূর্তিগুলোই চুরি করতে এসেছিল। বেশ ইন্টারেস্টিং। তা পুলিশে খবর দিয়েছো? না হে, এই সামান্য চুরি নিয়ে পুলিশি ঝামেলা করতে আর ইচ্ছা হয়নি। কারুর ওপর সন্দেহ হয়? সন্দেহ কাকে করব? দাসদাসী, পাচক, দারোয়ান এরা সকলেই বাবার বা দাদুর আমলের লোক। এতদিন পরে তাদের ওই তুচ্ছ মূর্তিগুলোর উপর নজর পড়বে কেন? এছাড়া লোক বলতে শীতলবাবু বছর 3 হলো কাজে আছেন। তার কাজ হলো ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানো আর এটা ওটা তদারকি করা। গরিব ঘরের লেখাপড়া জানা একজন খুব ভালো মানুষ, প্রায় বাড়িরই একজন হয়ে গেছেন। তিনিও আমার সন্দেহের বাইরে। বুঝলাম। এবার তোমার পুঁথির কথা বলো একবার। তোমার খামখেয়ালি প্রপিতামহ তার উইলেও যেই পুঁথিখানা সযত্নে রাখতে বলেছেন যখন, নিশ্চয়ই ওই পুঁথিতে বিশেষ কিছু আছে। একটু ভেবে বলো তো। বিশেষ কিছু না হে, তেমন তো কিছু নেই যার সঙ্গে মূর্তিগুলো চুরির সম্পর্ক থাকতে পারে। একটু ভাবতে দে। জানি না বিশেষ কিছু কি না, তবে একটা জিনিস একটু অদ্ভুত। দাঁড়া, পুঁথিটা নিয়ে আসি। তপন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। একটু পরেই লাল শালুতে কাপড়ে মোড়া একটি জিনিস এনে আমাদের সামনে রাখল। জয়ন্ত কাপড়ের মোড়ক খুলে ধীরে ধীরে একটি করে পাতা উল্টাতে লাগল। তপনদের পারিবারিক পুঁথি যে প্রাচীন তা বোঝা গেল, কিন্তু পুঁথি পড়ে জয়ন্তর চোখের মুখের কোনো ভাব পরিবর্তন হলো না। একটু হতাশ মনে হলো তাকে। সে বলল, তপন, পুঁথিতে যে বিশেষত্বর কথা বলা হলো তা তো চোখে পড়ছে না। আছে আছে, পুঁথি যেখানে শেষ হয়েছে বিশেষত্ব সেইখানেই খুঁজে পাবে। জয়ন্ত আবার পুঁথিতে মন দিল। যথাস্থানে দৃষ্টিপাত করে কিছুক্ষণ সে মৌন হয়ে বসে থাকল। এবার তার চোখে মুখে জ্বলন্ত কৌতূহল ফুটে উঠেছে। তপনও সেটা লক্ষ্য করেছে। ওর কৌতূহলী দৃষ্টি সেটা বলে দিচ্ছে। তপন বলে উঠল, কি হে জয়ন্ত, হিজিবিজি হেয়ালি তো? কোনো ভাষায় কিছু বোঝার উপায় নেই ভাই। কৌতূহল জায়গায় কিন্তু মেটায় না। বহু চেষ্টাতেও হার মেনেছি। তো ভিন্ন ভিন্ন হাতের লেখা। তোর বাবা ঠাকুরদাও নিশ্চয়ই এই পুঁথি নিয়ে মাথা ঘামিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তারাও কিছু বুঝতে পারেননি। তপন, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে রে, তোর প্রপিতামহ যে বুদ্ধিমান বংশধরের কথা তাঁর উইলে বলে গেছেন, সেই বুদ্ধিমান বংশধর এখনো এই বংশে জন্মায়নি। কি বলতে চাইছিস? তোর কথার কোনো মানে বুঝলাম না। আচ্ছা বেশ, বুঝিয়ে দিচ্ছি। এবার জয়ন্ত পুঁথিখানা নিয়ে দেওয়ালে টাঙানো একটা বড় আয়নার সামনে দাঁড়ালো। পুঁথিখানা আয়নার সামনে তুলে ধরে তার প্রতিবিম্ব দেখে একটা কাগজে কী সব যেন লিখতে লাগলো। তারপর কাগজটা আমাদের সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে পড়তে বলল। আমিও তপন সাগ্রহে কাগজটার ওপরে ঝুঁকে পড়ে পড়তে শুরু করলাম। অভাবে স্বভাব নষ্ট করিবে না, সর্বদা দেবদেবীর মূর্তি স্মরণ করিবে। নিশ্চিত জানিও তোমার অভাব লইয়া মনো ঘামাইতে হবে না, চিন্তা দূর করিবে। লক্ষ্মী ছাড়া হইলে জীবনে লক্ষ্মীর ঝাঁপি বিশেষ কাজে লাগে না,
জগদীশ্বর কত রূপে দ্রষ্টব্য? ওই ওই হিয়ালির মধ্যে এই অর্থ ছিল? আগে হ্যাঁ, তুমি যাকে হিয়ালি বলে মনে করছিলে সেটা আমাদের সরল মাতৃভাষা, শুধু উল্টোভাবে সাজানো। তপনও আমি একসাথে বলে উঠলাম যে এটা উল্টোভাবে কেন সাজানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে একরকম সাদাসিধে গুপ্তলিপি, ইংরেজিতে বলে লুকিং গ্লাস ক্লিপার বা দর্পণ গুপ্তলিপি। পঞ্চদশ শতাব্দীতে ইতালীয় চিত্র ও চিন্তা শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই উপায়ে গুপ্তলিপি রচনা করে গেছেন। আয়নার সামনে ধরলেই খুব সহজে এই গুপ্তলিপিগুলো ধরা পড়ে। সত্যি জয়ন্ত, এই গুপ্তলিপি উদ্ধার করে তুমি বাহাদুরির পরিচয়টা দিলে ভাই, কিন্তু এ তো সকলের জানা কিছু উপদেশ মাত্র। তার জন্যে গুপ্তলিপির কি প্রয়োজন? এটা আমাদের কোন কাজে লাগবে তা বুঝলাম না। ঠিক বলেছে তপন, সবাই জানে এই রকম মামুলি উপদেশের জন্য গুপ্তলিপির কি প্রয়োজন। তাও আবার উপদেশগুলো কিরকম খাপ ছাড়া। আমার কি সন্দেহ হচ্ছে জানো, তোমার প্রপিতামহ অতি সাবধানতা অবলম্বন করে গুপ্তলিপির মধ্যেও গুপ্ত কথা বলে গেছেন। যেমন বেনারসে একরকম কৌটোর ভেতর আবার কৌটো থাকে, সেই রকম এই গুপ্তলিপির মধ্যেও কোনো রহস্য আছে। তোমরা একটু দয়া করে এখন বাইরে যাও, আমি কিছুক্ষণ একলা থেকে এই গুপ্তলিপির আসল অর্থ রহস্য আবিষ্কারের চেষ্টা করতে চাই, দেখি পারি কিনা। বৈঠকখানার পাশেই লাইব্রেরিতে তপন আমাকে নিয়ে গেল। সাধারণত বাঙালিদের বাড়িতে এত বড় লাইব্রেরি হয় না। মস্ত বড় ঘরের অর্ধেকটা দেওয়াল ঢেকে দিয়েছে আলমারির পর আলমারি। বইয়ের নাম পড়তেই খানিকটাক্ষণ সময় কেটে গেল। তপনকে বললাম, আচ্ছা তপন, এই যতগুলো বইয়ের নাম পড়লাম মোটামুটি সবই তো দেখছি বেশ পুরনো। তা তো হবেই, 4 ভাগের 3 ভাগ বই তো প্রপিতামহ সংগ্রহ করে গিয়েছেন। বই কেনা ও পড়া ছিল তার এক অদ্ভুত খেয়াল। বই কেনা ও বই পড়াকে তুমি অদ্ভুত খেয়াল বলে মনে করো? তুমি জানো কেবলমাত্র জ্ঞান অর্জনের দ্বারাই আমরা পশুত্ব থেকে মানুষের ধাপে উঠতে পেরেছি। তা জানি বই কি, তবে যে কোনো বিষয়ে বাড়াবাড়ি আমার একদম অপছন্দের। না, যা আমাদের মনকে উন্নত করে, প্রশস্ত করে, তার বাড়াবাড়ি নিন্দনীয় নয়। তোমার প্রপিতামহ তো দেখছি একজন অত্যন্ত সুধীর মানুষ ছিলেন। তপন, মানিক, শিগগিরই এসো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বৈঠকখানায় ঢুকে দুজনে দেখলাম জয়ন্ত একদণ্ড কাগজের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। এবার তপন জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি ভাই? গুপ্তলিপি থেকে নতুন কিছু আবিষ্কার হলো নাকি? হয়েছে হয়েছে, তোর বাড়ির যত অনর্থের মূলেই আছে এই অর্থ। তা অর্থটা কি শুনি? এখন নয়, অর্থটা ইঙ্গিতময়, শুনলেই ভালো করে এখন বুঝতে পারবে না। তার আগে আমি আরেকটা কথা জানতে চাই, সত্যনারায়ণের পুঁথির বিশেষত্ব আর কার কার সাথে আলোচনা করা হয়েছে? ও তাই বুঝি? পুঁথির কথা আগে আলোচনা করতুম, কেউ বুঝতে পারে না, তাই হাল ছেড়ে দিই। শুধু গত মাসে শীতলবাবুর কৌতূহল দেখে ওনাকে পুঁথি দিয়েছিলাম, পরদিন ফেরত দিয়ে বলল কিছুই বোঝেনি। আচ্ছা, তা তোমার ওই শীতলবাবুকে ডাকতে পারবে এখানে? এখন তো হবে না ভাই, তিনি তো দেশের বাড়ি যাওয়ার জন্যে বাজার হাট করতে গিয়েছেন। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। ওর কোনো আত্মীয়ের বিয়ে, তাই বাজার হাট করতে গেছেন। 1 সপ্তাহ ছুটি নিয়ে কাল খুব ভোরের গাড়িতে দেশে যাবেন। জয়ন্ত প্রায় 5 মিনিট চুপ করে বসে রইল। তারপর যেটা বলল, তপন বিস্ময়ে হাঁ হয়ে গেল, আর আমি যেন আকাশ থেকে পড়লাম। আচ্ছা তপন, আমি আর মানিক আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, একটু জায়গা হবে? আর দক্ষিণ খোলা না হলে কিন্তু আমি ঘুমোতে পারি না। হ্যাঁ বেশ তো থাকবে। যদিও তোমার এই প্রস্তাবের কারণ কিছু বুঝতে পারছি না, তবুও কোনো অসুবিধা নেই।
রাত্রে ডান হাতের কাজটা এখানেই সেরে নিও। আর দক্ষিণ খোলা ব্যাপার, আমার ঘর দক্ষিণ দিকে, ওইদিকে বাগান ও পুকুর, আমরা একসাথে ওই ঘরেই শোবো, চিন্তা নেই। গল্পের পরবর্তী অংশ বিরতি পর। থ্যালাসেমিয়া মুক্ত জীবনের অঙ্গীকার, সচেতন হয়ে তবেই গড়ুন পরিবার। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রোগ। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা আবশ্যক। আসুন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে সবাই সচেতন হই। শুরু হচ্ছে গল্পের পরবর্তী অংশ। নিজেকে খুব বোকা বোকা লাগছিল। জয়ন্তকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবো না জেনেই কিছুই আর জিজ্ঞেস করলাম না। তপন রাত্রে ডান হাতের কাজের ব্যবস্থা এতটাই করেছিল যে কোনো সাধারণ মানুষের একটা ডান হাতের পক্ষে সেটা সম্ভব নয়। তাই খানিকটা পেটে পাঠিয়ে বাকিটা পাতে ফেলে উঠে পড়তেই বাধ্য হলাম, তপনের হাজারো অনুরোধ আপত্তিকে অগ্রাহ্য করে। রাতের খাওয়া দাওয়ার পর তিনজনে বাগানের দিকে দোতলার বারান্দায় পায়চারি করছিলাম। চাঁদের আলোয় সারা বাগান পুকুর আলোকিত। বাতাসের ঠান্ডা হাওয়ায় ঝিঝি পোকার ডাক রাতকে আরও মোহময়ী করে তুলেছে। আমার ঘুম ঘুম ভাব এসেছে। জয়ন্ত ঘন ঘন হাই তুলতে লাগলো। সেই দেখে তিনজনে শুতে চলে গেলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, জয়ন্ত গুপ্তলিপি থেকে কি এমন অর্থ আবিষ্কার করলো যে এইখানে রাত কাটাতে হলো। জয়ন্ত মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে। এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম তা জানি না। আচমকা ঘুম ভেঙে গেল। কে যেন আমাকে ধাক্কা মেরে যাচ্ছে। ধর্মড়িয়ে উঠে বসে দেখি জয়ন্ত। এবার জয়ন্ত তপনকেও ধাক্কা মেরে জাগিয়ে দিল। হঠাৎ দেখি ঘরের দেওয়াল ঘড়িটায় ঢং ঢং করে রাত 2টো বাজার সংকেত দিল। তপন ঘুম চোখে সবিস্ময়ে বলে উঠল, এই এত রাতে কি ব্যাপার জয়ন্ত? কোনো কথা বা প্রশ্ন নয়, সোজা তাড়াতাড়ি একতলায় নেমে চলো, সোজা শীতলবাবুর ঘরে এসো। তিনজনে ঘর থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে কম আওয়াজ করে নিচের একতলায় নেমে এলাম। বাইরে বেরিয়ে তপন শীতলবাবুর ঘরের সামনে এসে দাঁড়ালো। শীতলবাবুর ঘরের দোরগোড়ার ফাঁক দিয়ে আলোর রেখা বেরিয়ে আসছিল। এবার তপন শীতলবাবুকে ডাকল তার নাম ধরে। সঙ্গে সঙ্গে ঘরের আলো গেল নিভে। কিছু সময় কোনো সাড়া নেই। তপন একবার একটু বিরক্ত হয়ে দরজায় ধাক্কা মেরে বলে উঠল, শীতলবাবু, ও শীতলবাবু, ঘরের আলো নেভালেন কেন? ডাকছি, সাড়া দিচ্ছেন না কেন? দরজা খুলুন। কে 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 এত রাত্রে? আমি তপন, দরজা খুলুন। সে কি, আপনি এত রাত্রে? কি ব্যাপার? কোনো কোনো বিপদ আপদ হয়েছে নাকি? দরজা খুলে যিনি বাইরে বেরিয়ে এলেন তার পরনে ছিল পাজামা ও গেঞ্জি। বয়স আন্দাজ করি 35। চেহারা ও উচ্চতা মাঝারি বললেই চলে। গায়ের রং শ্যামলা, মুখে একটা স্বাভাবিকতা আছে। শীতলবাবু দরজা খোলার সাথে সাথে জয়ন্ত পিছন দিক দিয়ে টর্চ জেলে ঘরে ঢুকল আর সুইচ টিপেই ঘরের আলো জ্বালিয়ে দিল। এই দেখে শীতলবাবু তার স্বাভাবিকতা হারিয়ে উগ্র এবং ক্রূর হয়ে উঠলেন। কি, কে আপনি? কে আপনি? কোন সাহসে আমার ঘরে ঢুকছেন? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার? চুপ করুন শীতলবাবু, এরা আমার বন্ধু। ও ও, আপনার বন্ধু? তা এত রাত্রে আমার ঘরে ঢুকে কি করতে চান? কাজ আছে শীতলবাবু। আমি জানতে চাই, একটা ভিজে পোটলা আপনি ঘরের মধ্যে কোথায় রেখেছেন? পোটলা? ভিজে পোটলা? কিসের পোটলা? ততক্ষণে তপন ও আমিও ঘরের মধ্যে ঢুকে পড়েছি।
জয়ন্ত ঘরের এদিক ওদিক ও তরকারি পোটলা খুঁজে চলেছে। তার মধ্যেই বলে উঠল, এই তো ঘরে মেঝেতে জলের তাক। এই মেঝেতে জলে ভেজা একটা জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তাকটা সোজা সোজা একেবারে চৌকির তলায়। কথা বলতে বলতে জয়ন্ত মেঝের উপর উপুর হয়ে শুয়ে বুকে হেঁটেই চৌকির তলায় ঢুকে গেল। আবার ওই একইভাবেই চৌকির তলা থেকে বেরিয়েও এলো। তখন দেখা গেল জয়ন্ত সত্যি একটা ভেজা চটের পোটলা টেনে বার করে এনেছে। তারপর থলির ভেতর থেকে হাত ঢুকিয়ে একে একে বার করল রাধা, কৃষ্ণ, বিষ্ণু, লক্ষ্মী, কালী, মহাদেবের ও সরস্বতীর এই 7টা দেবদেবীর মূর্তি। আমি তো অবাক। তপনের অবস্থা আরোই খারাপ। নির্বাক, বিষম বিস্ময়ে চক্ষু একেবারে চরক গাছ। শীতলবাবু নির্বাক, কিন্তু দারুণ শঙ্কিত ও আতঙ্কিত। হঠাৎ বিষ্ণুমূর্তি তুলে ধরে জয়ন্ত বলে উঠল, এ কি, বিষ্ণু দেবতার ডান পায়ের অ্যানামেলের প্রলেপের খানিকটা কে তুলেছে? ও, বুঝেছি, এটা সুচতুর শীতলবাবুর কাজ। মূর্তিগুলোর অ্যানামেলের কথা সাধারণের চোখে ফাঁকি দেবার জন্য। আসলে এগুলো মহার্ঘ ধাতু দিয়ে তৈরি। কি ধাতু সেটা দেখার জন্যই শীতলবাবু এই কাজটি করেছেন। তপন, মানিক, কি চোখে পড়ছে? বিষ্ণুদেবের পাটা দেখো, খাঁটি সোনা। পুরো মূর্তিটাই সোনার তৈরি। শুধু এটা নয়, বাকি মূর্তিগুলোও সোনার। মোট ওজন 1 মণের কম নয় মনে হচ্ছে। বলো কি জয়ন্ত, বিশ্বাস হচ্ছে না। এবার আরেকটা অবাক করা জিনিস দেখাই। এই যে সবচেয়ে বড় দেবী লক্ষ্মীর মূর্তি, লক্ষ্মীর ঝাঁপিটা মূর্তির চেয়ে একটু বেশি বড়, কিন্তু এই যে দেখছি ঝাঁপি ভেতরটা ফাঁকা। ঝাঁপির ঢাকনাকে খুলল। ও, শীতলবাবুর কাজ। তা ঝাঁপির ভেতরে কি ছিল আপনি কি আমাদের বলবেন শীতলবাবু? আমি জানি না, আমি জানি না। আহা, আপনি জানেন বই কি। ঝাঁপির ভেতরে যা ছিল এক্ষুনি আপনি আমাকে ফেরত দিন। বলছি তো জানি না। ঝাঁপির মধ্যে কিছুই ছিল না। এখনো মিথ্যে বলছেন? তপন, আর তাহলে দয়া করা যাবে না। থানায় খবর দিতে হবে। পুলিশ এসে যা করার করুক। পুলিশ? না, আমার পুলিশে দেবেন না। দয়া করে আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। পুলিশে দেবেন না, দয়া করুন, ধরিয়ে দেবেন না। তাহলে ঝাঁপির মধ্যে যা ছিল দিয়ে দিন। শীতলবাবু আর কোনো কথা না বলে পায়জামার পকেট থেকে একটা কাগজের মোড়ক জয়ন্তের হাতে দিল। জয়ন্ত কাগজের মোড়কটা খুলে ভেতরের জিনিসটা দেখে একটু হাসল। তারপর তপনকে উদ্দেশ্য করে সে বলল, তপন, শীতলবাবুর মাথা তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। তার প্রমাণ এইটা। কিন্তু অপরাধী হিসাবে তিনি একেবারেই কাঁচা, শিশুর মতো কচি। তিনি যদি তাড়াতাড়ি সবসময় সরে পড়বার চেষ্টা না করতেন তাহলেও নাগাল পাওয়া যেত না। যাই হোক, উনি চুরি না করলে এইগুলো অ্যানামেলের মূর্তি হয়ে ঠাকুর ঘরের কাঁচের আলমারিতেই থেকে যেত। ওনার কাঁচা কাজের জন্যই আমার এখানে আসা, মূর্তির আসল রূপ প্রকাশ পাওয়া, আর তোদের না চাইতেই জল পাওয়া, লাভবান হওয়া। তা এটা শীতলবাবুর প্রথম অপরাধ মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ওকে তুই ক্ষমা করবি না পুলিশের হাতে তুলে দিবি, তোর ব্যাপার। না, পুলিশে দেব না, তবে ক্ষমাও করব না। উনি বিশ্বাস ভেঙেছেন। শীতলবাবু, আপনি এক্ষুনি এই রাত্রেই বাড়ি থেকে বেরিয়ে যান। শীতলবাবুর বেশিরভাগ জিনিসপত্র বাঁধাই ছিল। উনি আর দেরি না করে তড়িঘড়ি বাকি জিনিসপত্র নিয়ে রাত্রের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেলেন। তপনও আমার কৌতূহল মেটাতে এইবার জয়ন্ত কাগজের মোড়কটা খুলে আমাদের সামনে ধরল। চোখ বড় বড় করে দুজনে দেখলাম এক প্রকাণ্ড হিরে।
7 রাজার ধন 1 মানিক। এত বড় হিরে জীবনে কখনো চোখে দেখিনি। তপনের বোধ হয় মাথা ঘুরে গেল। একটা অস্পষ্ট আওয়াজ করে সে ধপাস করে চৌকিতে বসে পড়ল। আমাদের এই ঘটনার ঘোর কাটতে বেশ কিছুটা সময় লেগে গেল। তারপর দুজনেই একসঙ্গে এই রহস্য সমাধানের ইতিহাস জানতে চাইলাম। জয়ন্তও বলা শুরু করলো। তারপর অ্যানামেলের মূর্তিগুলো ও পুঁথি যে খুবই মূল্যবান ও দরকারি তা আগেই বুঝেছিলাম। তপন বা ওর পরিবারের লোক কখনো কেন বোঝেনি জানি না, প্রপিতামহের উইলের স্পষ্ট ভাষা, ওই দুটির উল্লেখ ও ওই যে দুটির সদ্ব্যবহার করতে পারবে সে তার কাছে কৃতজ্ঞ থাকবে, এটাই যথেষ্ট। অভাব এখনো সেরকম হয়নি, না হলে হয়তো উইল ও পুঁথির দিকে ঝোঁক দিয়ে মাথা ঠিক খুলে যেত। তা কিছুটা হয়তো ঠিক, অভাব এখনো সেরকম কিছু হয়নি। তারপর চুরি যে বাড়ির লোকেরাই করেছে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। ঠাকুর ঘরের নতুন চাবি তৈরি করার সুযোগ একমাত্র বাড়ির লোকেরই। বাইরের লোক মূর্তির বিষয় জানতই না, আর চোর যদি বাইরের লোক হতোই তাহলে মূর্তি ছাড়া অন্য দামি জিনিসপত্রও নিয়ে যেত। ঘটনার দিন রাত্রে বাড়িতে পুরাতন কাজের লোকেরা আর শীতলবাবু ছিলেন। কাজের লোকেরা বহু বছরের লোক, আর ওরা নিলে ঠাকুরের সোনার উপর জিনিসপত্রও নিয়ে যেত। তাহলে বাকি থাকলো কে? একমাত্র শীতলবাবু। তপনের কাছ থেকে শীতলবাবু পুরাতন পুঁথির জিনিসটা নিয়েছিলেন পড়তে। দেরি হলেও উনি তার রহস্য উদ্ধার করেছিলেন। উনি ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাননি, তাই শুধু মূর্তিগুলোই চুরি করেছেন ও বোকার মতো কাজ করেছেন। বাকি দামি জিনিসপত্রগুলো নিলে কেসটা একটু অন্যরকম হতো। সুযোগ বুঝে শীতলবাবু ঠাকুর ঘরের নতুন চাবি করালেন। বাড়িতে কেউ ছিল না দেখে মূর্তিগুলো চুরিও করলেন। কিন্তু সমস্যা হলো, চুরির মাল রাখবেন কোথায়? ঠিক, কিন্তু এই বাড়িতে কেন রাখলেন? অন্য কোথাও? চুরিটা উনি রাত্রেই করেছেন। অত রাত্রে মূর্তিগুলো বাইরে নিয়ে যেতে সাহস পাননি। কেউ যদি দেখে ফেলে? আবার নিজের ঘরেও রাখতে পারবেন না, কারণ পুলিশ এলে ওর ঘর তো তল্লাশি হবে, ধরা পড়ে যেতে পারেন যে। তাই নিজের ঘরেও না, আবার বাইরেও রাখতে পারবেন না। এমন জায়গায় রাখতে হবে যাতে উনি নিজের ইচ্ছা মতো সময় করে বার করে নিতে পারেন। কিন্তু সেই জায়গা কোথায়? ওনার ঘরের পাশেই মস্ত বড় বাগান আর পুকুর। বাগানে মাটি চাপা না দিয়ে উনি সবগুলো বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে দিলেন। শুধু হিরেটা নিজের কাছে রাখলেন। ওহো, আচ্ছা, তা সেগুলো যে পুকুরে ডোবানো ছিল তা তুমি বুঝলে কি করে? ওটা শীতলবাবুই বুঝিয়ে দিয়েছিলেন। কি করে বলছি। উনি বুদ্ধিমান, কিন্তু খুব কাঁচা অপরাধী। হয়তো তার প্রথম অপরাধ। ধরা পড়ে যাবার ভয়ে উনি অজুহাত দেখিয়ে পালাবার ধান্দা করেন। ছুটি নিয়ে মূর্তি সমেত কাল সকালেই দেশে যাবেন, এটাই আমাকে রাস্তা দেখালো। কাল খুব সকালে উনি যাবেন, তাহলে আজ রাত্রি যেখানে মূর্তিগুলো লুকিয়ে রেখেছেন সেই গুপ্তস্থান থেকে ওগুলোকে বার করবেন। তাই আজ আমাদের এখানে রাত্রিবাস। যেহেতু বাগান ও পুকুর দক্ষিণ দিকে, তাই দক্ষিণের ঘরের আমাদের থাকতে যাওয়া। ঘুমানোর ভান করে তোমাদের সাথে শুয়েছিলাম। একটু পরে তোমরা নাক ডাকা শুরু করতে আমি দক্ষিণের বারান্দায় দাঁড়ালাম। রাত প্রায় 1:45 নাগাদ চাঁদের আলোয় পরিষ্কার দেখলাম শীতলবাবু পা টিপে টিপে বাগান পেরিয়ে পুকুর পাড়ে গেলেন। তারপর জলের ভেতর থেকে দড়ি ধরে একটা পোটলা টেনে বার করলেন। তারপর আবার আস্তে আস্তে নিজের ঘরে চলে গেলেন। না, এইবার বিষয়টা মোটামুটি পরিষ্কার হওয়া গেল। শুধু একটা জিনিস জানতে পারলাম না। আর কি জানতে চাও? শোনার আর কি বাকি আছে? গুপ্তলিপি থেকে দ্বিতীয় কি অর্থ আবিষ্কার হয়েছিল? সেই অর্থ শুধু আমি একা নয়, শীতলবাবু আবিষ্কার করেছিলেন। অর্থ? আবার কিসের অর্থ আবিষ্কার হলো? কি জয়ন্ত, কি অর্থ? জয়ন্ত এবার একখানা কাগজ আমাদের সামনে তুলে ধরল।
কাগজে গুপ্তলিপিতে লেখা সেই উপদেশগুলো, অভাবে স্বভাব নষ্ট করিও না, ইত্যাদি ইত্যাদি। এবার সে বলল, তপনের প্রপিতামহ সাবধানতার ওপর সাবধানতা অবলম্বন করেছেন। যদি কেউ লুকিং গ্লাস ক্লিপারের গুপ্ত কথা ধরতেও পারে, তাহলেও সে আসল গুরু অর্থ বুঝতে পারবে না। কথাগুলো কেবল উপদেশই মনে হবে। এবার ভালো করে উপদেশগুলো লক্ষ্য করো। মোট 6টা লাইন আছে। এখন যদি প্রতিটা লাইনের প্রথম ও শেষের দিক থেকে কিছু শব্দ নিয়ে পরপর সাজানো যায়, তাহলে লেখাটা এই রকম হবে। অভাবে দেবদেবীর মূর্তি তোমার অভাব দূর করিবে, লক্ষ্মীর ঝাঁপি বিশেষভাবে দ্রষ্টব্য। দেখো, এখানেও সাবধানতা। স্পষ্ট করে কিচ্ছু বলা নেই, কেবল ইঙ্গিত। কিন্তু বুদ্ধিমানের জন্য এটাই যথেষ্ট। তবে এই কেসের মরালটা কি দাঁড়ালো জয়ন্ত? বুদ্ধিমান হলেও মন যদি অসৎ পথে যায়, তবে শেষ পর্যন্ত বুদ্ধিমান লোককেও ঠকতে হয়, যেমন শীতলবাবু। আর যদি বুদ্ধিমান না হয়, মন যদি সৎ হয়, তাহলে সৎ পথে চলা নির্বোধও লাভবান হয়, এই যেমন তপন। হ্যাঁ, এখন তুমি যতই বাক্যবাকরি বিস্তার করো ভাইয়া, আমি কিছুই আর গ্রাহ্য করব না। আমার সোনার দেবদেবীদের শত শত প্রণাম করে আমি তাদের এক্ষুনি দুর্ভেদ্য লোহার সিন্ধুকে তুলে রাখবো। আজ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে প্রথম মামলা। এই গল্পে কণ্ঠদান করেছেন জয়ন্ত সোহম, মানিক ও গল্পকথক অংশুমান, তপন শুভম, শীতলবাবু ও গল্পের সূত্রধর তাপস, পোস্টার ডিজাইন শুভম, ট্রেলার মেকিং শামীম, বাঁশি সপ্তমিতা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করতে যেন ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার রাত ঠিক 8:30। নমস্কার।